সবার প্রথমেই নজর আটকায় বিছানায় পড়ে থাকা একটা মেয়ের দিকে, যার গলা অবধি সাদা চাদর দিয়ে ঢাকা। এলোমেলো চুলগুলো খাট ছাড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ইপ্তি আন্দাজ করে নেয় একদম হাঁটু অবধি বোধ হয় পড়বে মেয়েটার চুল। মুখখানার দিকে তাকানো দেয়, সারা মুখে দাঁতের দাগ বসে আছে। বড় বড় পাপড়িওয়ালা চোখ দুটো বন্ধ। ইপ্তি এক পা দুপা করে এগিয়ে মেয়েটার মাথার পাশে বসে। খানিকক্ষণ তাকিয়ে থাকে মুখখানার দিকে। শ্বাস নিচ্ছে কি মেয়েটা? হয়তো না। কাপা কাপা হাত দুটো এগিয়ে মেয়েটার মাথায় হাত রাখে ইপ্তি। সিগারেটে পোড়া লালচে ঠোঁটজোড়া নেড়ে বলে ওঠে, প্রিয় পূর্ণতা, তোমায় আমি ফিরে পেলাম ফুরিয়ে যাওয়ার পরে। সালাম দু হাত ভর্তি বাজার নিয়ে ঘামে ভিজে বাড়ি ফিরে। মুখে তার তৃপ্তির হাসি। উঠানে ব্যাগ দুটো রেখে বসে পড়ে মাটিতে। কাঁধের গামছা নামিয়ে মুছে নেয় ঘামে ভেজা মুখখানা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে বউ এবং মেয়েদের। কাউকে দেখতে না পেয়ে হাঁক ছেড়ে ডাকে, বউ, ও বউ, বাইরও, দেখা যা, মেলা কিছু আনছি বাজার হইতে। সেলিনা বেগম মাটির চুলায় ভাতের হাঁড়ি বসিয়েছে। ঘরে আর চাল ছিল না, বিধায় সকালে রান্না হয়নি। মেয়ে দুটো তার না খেয়ে আছে। ছেলেটাকে পাশের বাড়ি থেকে এক মুঠো ভাত চেয়ে এনে খাইয়েছে। বেলা 12টার সময় সালাম 1 কেজি চাল এবং 1 কেজি আলু এনে দিয়ে গিয়েছে। পেশায় সেলিম রিক্সা চালক। সকাল হতে রিক্সা চালিয়ে কিছু টাকা পেয়েছিল, তাই দিয়েই চাল এবং আলু এনে দিয়ে আবারও চলে গিয়েছে রিক্সা চালাতে। সেলিনা আঁচলে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে পাটকাঠি দিয়ে তৈরি রান্নাঘর থেকে। স্বামীকে দেখে বেশ অবাক হয় তিনি। আপনি চইরাইলেন যে? রান্দা তো অয় নাই এখনো। সেলিম হাসে, হাতের ইশারায় বউকে পাশে বসতে বলে। সেলিনা বসে। খাইয়ে আইছি আমি, খামো না। দেখ মেলা বাজার আনছি। বাজারের থলের দিকে তাকিয়ে চোখ দুটো বড় বড় হয়ে যায় সেলিনার। জীবনে সে এত বাজার সদয় চোখে দেখেনি। এত মাছ গোস টেহা পাইলেন কোনে? আর এত বাজার আনছেন কেন? জমিদারের বেটা দিছে কিনা এই মাছ, গোস, চাউল, ডাইল। কেন দিছে? আর তারা দিল, আর আপনি আনলেন কেন? এমবাই তো দেয় নাই বউ, তারা হক গলেই আইব রাইতে। তারা আইব কেন? আমাগো পূর্ণারে পছন্দ করছে জমিদারের নাতি, বিয়া করার চাই প্রস্তাব দিছে আমার কাছে। আমিও আর না করি নাই। আইজই পাকা কথা কইয়া মাইয়ারে আংটি দিব। আমাগো পূর্ণার তো রাজ কপাল বউ, জমিদার বাড়ির বউ হইব। বুক কেঁপে ওঠে সেলিনার। বিস্ময় চোখে তাকায় স্বামীর মুখ পানে। সবে 15 বছরে পা রাখলো তাদের বড় মেয়ে পূর্ণা। এখনই তাকে বিয়ে দিবে, তাও আবার জমিদার বাড়িতে। ভয়ে বুকখানা ধরফর করতে থাকে সেলিনার। বউয়ের ভার মুখখানা দেখে সেলিম বলে ওঠে, রিক্সা চালাই আমি, মাইয়া দুইটারে 3 বেলা খাওয়াইতে পারি না। বিয়া দিতে কি আর আমার মন সায় দেয়? কি করমু বউ ক? টেয়া কামানোর মুরুদ নাই তো আমার। জমিদার বাড়ি গেলে 2 বেলা 2টা ভালো মন্দ খাইতে তো পারবো। তাছাড়া জমিদারের নাতি দেখতে শুনতে ভালো, বিদেশ থাইকা পড়ালেখা কইরা আইছে। আমাগো পূর্ণা ভালো থাকবো, তুই ডরাইস না। বলতে বলতে বউয়ের হাতের উপর হাত রাখে সেলিম। সেলিনা মাথা নিচু করে বলে, জমিদার বাড়ির হকগল বেড়াই 2 বিয়া করে, যাই না হই না মাইরার জীবন নষ্ট করমু। বেডা মানুষের টেয়া থাকলে 2 বিয়া করারই পারে। ভাত কাপড়ের অভাব তো আর হয় না। তুই কথা কইস না। 7 করে রান্দেক মাছ গোস, আমি তাগর বসানোর জায়গা ঠিক করি। সেলিম উঠে চলে যায়। সেলিনার চিন্তা দূর হয় না, বরং আরও জেগে বসে। জমিদার বাড়ির মানুষজন ভালো না, এটা এলাকার সকলের মুখেই শুনে আসছে সেলিনা। সেই বাড়ির ছেলের সাথে মেয়ের বিয়ে। পূর্ণা মাশাআল্লাহ অনেক সুন্দর, পড়ালেখায় ভালো। এইবার ক্লাস 9-এ উঠল। জেএসসিতে A+ পেয়েছে। যে কারোরই এক দেখায় পূর্ণাকে পছন্দ হবে। ঘন কালো একগুচ্ছ চুল, একদম হাঁটু ছাড়িয়ে, পায়ের টাকনু ছুঁই ছুঁই, ধবধবে ফর্সা গায়ের রং। সেলিনা বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে পূর্ণার রুমে যায়। সকাল থেকে কিছুটি মুখে তোলেনি পূর্ণা। গোসল ছেড়েছে কিছুক্ষণ আগেই। লম্বা চুলগুলো মেরে দিয়ে বই পড়ছে। বই পড়ার সময় একদম বইয়ের মধ্যেই ডুবে যায় পূর্ণা। আশেপাশে তার খেয়াল থাকে না। এই যে যেমন এখন সেলিনা তার পাশে এসে দাঁড়িয়ে আছে, অথচ পূর্ণার খেয়াল নেই। মেয়ের রূপ দেখে নিজেই মুগ্ধ সেলিনা। দোয়া পড়ে ফু দিয়ে দেয় 3 বার পূর্ণার মাথায়। এতক্ষণ পূর্ণা মায়ের অস্তিত্ব টের পায়।
বই হতে দৃষ্টি সরিয়ে তাকায় মায়ের মুখ পানে। আম্মা, রান্না শেষ হয়েছে, খাইতে দিবা? এতক্ষণে রান্নার কথা মাথায় আসে সেলিনার। চুলায় যে ভাতের হাঁড়ি বসানো হয়েছে। আম্মা, তাই হাত মুখ ধুই আয়। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যেতে নেয় সেলিনা। পূর্ণা আঁচল টেনে ধরে। আমার জমিদার বাড়ির ছোট ছেলে আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, রাস্তাঘাটে একা দেখলে খারাপ কথা বলে, ছুঁয়ে দিতে চাই। পূর্ণার চোখে পানি। এতদিন মাকে বলতে চেয়েও বলতে পারেনি। আজকে বাবা মায়ের আলাপ আলোচনা শুনেছে সে, তাই মাকে জানালো কথাখানা, যাতে মা বুঝতে পারে জমিদার বাড়িতে বিয়ে দেওয়া ঠিক হবে না। এই তো কালকে ফাঁকা রাস্তা পেয়ে জমিদারের নাতি ইফাত পূর্ণার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছিল। ঘৃণায় শরীর কাঁপতে থাকে পূর্ণার। নিজেকে বাঁচাতে সজোরে থাপ্পড় বসিয়ে দিয়েছিল জমিদারের নাতনির গালে এবং ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়ে চলে এসেছিল। সেই থাপ্পড়ের প্রতিশোধ নিতেই যে বিয়ের প্রস্তাব দেওয়া ভালো করেই জানে পূর্ণা। সেলিনা কিছু বলতে যাবে, তখনই সেলিম রুমে ঢুকতে ঢুকতে বলে, বউ তাড়াতাড়ি রান দেখ, আজকেই জমিদার বাবু বিয়ার কাম সাইরা ফেলাইতে চায়, শাড়ি গয়না পাঠাই দিছে। পূর্ণার দেউল গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে হাঁট মুড়ে বাবার পায়ের কাছে বসে পড়ে। আমায় বিয়ে দিয়ে দেন না আব্বা, ওরা আমায় বাঁচতে দিবে না। জমিদারকে নিয়ে গা ভর্তি গহনা দিয়ে সাজিয়েছে পূর্ণতাকে। গহনা দিয়ে যেন মুড়িয়ে ফেলেছে টকটকে লাল শাড়ি। গা ভর্তি সোনার গহনাতে পূর্ণতার রূপ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। জমিদারকে নিয়ে মমতা বেগম পূর্ণতার রূপে মুগ্ধ। মুখ ফুটে কিছু না বললেও মনে মনে বেশ কয়েকবার মাশাআল্লাহও আওড়িয়েছেন। এমন মেয়ে তাদের ঘরে যাচ্ছে ভাবতেই ঠোঁটের কোণে হাসি চওড়া হয়ে উঠেছে। এই মেয়ের রূপে তাদের ব্যবসায় রমরমা হয়ে উঠবে। উঠোনে মানুষ কিচকিচ করছে। ঘরে বসানোর মুরদ সালামের নেই, একখানা চেয়ার দেওয়ার সামর্থ্যও নেই, তাই খেজুর পাতার পাটি বিছিয়ে দিয়েছেন। জমিদার আরমান আসেনি নাতনির বিয়েতে। এই ছোট পরিবারের নাতনির বিয়ে দিতে তিনি রাজি ছিলেন না। 10 গ্রামের তাদের সুনাম রয়েছে, শহরের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি, আর তার নাতি কিনা ছোট ঘর হতে মেয়ে নিচ্ছে। মান সম্মান নিয়ে টানাটানিতে পড়ে গিয়েছে। ইফাত খেজুরের পাতার পাটিতে বসে পড়েছে সবার আগে। মাথায় তার টুপি, পরনে সাদা পাঞ্জাবি। মূলত বিয়ের জন্য প্রস্তুত হয়ে এসেছে সে। আপাতত তার মাথায় পূর্ণতার রূপ ছাড়া অন্য কিছু চলছে না। মনে মনে সে ছক কষে ফেলেছে। 1 সপ্তাহ নিজের সাথে রাখবে পূর্ণকে, ইচ্ছা মতো ভোগ করবে, তারপর পাঠিয়ে দেবে পতিতালয়ে। রূপের যে বাহার, খদ্দের শুধু আসতেই থাকবে। এক পূর্ণতাকে দিয়েই তাদের ব্যবসায় রমরমা করে ফেলবে। জমিদার বাড়ির বড় বউ শিউলি বেগম মাথায় ঘোমটা টেনে বসে আছে পূর্ণতার পাশে। ছলছল দৃষ্টিতে দেখছে মেয়েটাকে। মনে মনে আফসোস করছে মেয়েটার রূপের জন্য। ইস, তোমারই সৌন্দর্য তোমার জীবন নষ্ট করে দিল। বলতে ইচ্ছে করলেও বলতে পারছে না তিনি। শাশুড়ির ভয়। মেজ বউ রেশমা পান চিবুচ্ছে জানলার কাছে বসে। এসবে তার নজর নেই। যা হচ্ছে হোক, এতে তার যায় আসে না। ছেলে তো তার নয়। তার ছেলে হলে অবশ্য সে রুখে দাঁড়াতো। শাশুড়িকে সাহায্য করেছে। মনে মনে সেও বেশ খুশি। তার অসভ্য বেয়াদব ছেলের জন্য এত সুন্দর বউ পাবে, এটা তার ধারণাতেই ছিল না। এবার সে গর্ব করতে পারবে বৌমার রূপ নিয়ে। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জমিদার বাড়ির বড় নাতি অভিরাজ। বয়স 30 পেরিয়েছে। গম্ভীর রকচটা অভিকে ভয় পায় গোটা জমিদার বাড়ির প্রতিটা সদস্য। তার সাথে অভি নামটা শুনলেই কেঁপে ওঠে 10 গ্রামের সাধারণ মানুষজন। অভি ইফাদের সামনে গিয়ে দাঁড়ায়। ইফাত ভয়ে কাচুমাচু হয়ে যায়। শুকনো ঢোক গিলে দাঁড়িয়ে পড়ে ইফাত। অভি তার বড় বড় ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নেয় ইফাতকে। তারপর শক্ত গলায় শুধায়, বিয়ে করার বয়স হয়েছে তোর? 26 বছরের ইফাত বড় ভাইয়ের প্রশ্নে কাঁপতে থাকে। অভির সামনে সে সচরাচর আসে না। মুখ দেখে ইফাদের মনোভাব বলে দিতে পারে অভি। ইফাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রেনিয়ে কিছু বলতে চায়। আসলে ভাইয়া। বাকিটা শেষ করার আগেই অভি তার শক্তপোক্ত হাত দিয়ে থাপ্পড় মেরে দেয় ইফাদের চোয়ালে। দুপা পিছিয়ে যায় ইফাত। স্তব্ধ সকল মানুষ। জমিদারের বড় ছেলে মনোয়ার এগিয়ে আসে। অভি, কি হচ্ছে? অভি তার রক্তাক্ত চোখে বাবার দিকে তাকায়। দমে যায় মনোয়ার। ইফাত বিয়ে করবে না, বিয়েটা হবে আমার সাথে। মমতা বেগম অভির গলার স্বর শুনে এগিয়ে আসে এবং অভির এমন সিদ্ধান্ত শুনে ভ্রু কুঁচকে ফেলে। চোখের চশমা ঠিক করে বলে ওঠে, সিদ্ধান্ত তুমি নেবে?
অভি ইফাদের থেকে টুপিখানা নিয়ে তা নিজের মাথায় চাপিয়ে দাদির দিকে তাকায়। ইয়েস। ব্যাস, এখানে আর কারো কোনো কথা বলার সাহস নেই। ইফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে অভি বসে পড়ে। কাজীকে ইশারা করে বিয়ে পড়াতে। কাজী দেরি করে না, শুরু করে দেয়। সালাম কোনো কথা বলার সুযোগ পায় না, তবে তার মনও ক্ষুণ্ণ হয়েছে। এভাবে একজনের সাথে বিয়ের কথা বলে আরেকজনের সাথে বিয়ে, ব্যাপারটা তার মানতে অসুবিধা হচ্ছে। তবে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে। জমিদার বাড়ির একটা মানুষও এক ফোঁটা পানিও মুখে তোলেনি, আর তারা তুলবেও না। বিয়ের কার্যক্রম শেষ হয়। শিউলির মনটা হালকা হয়েছে। নিঃসন্দেহে তার ছেলে একজন ভালো মানুষ। হ্যাঁ, অনেকটাই রাগী এবং শক্তপোক্ত, তবে মনটা পরিষ্কার। বদমাইশি নেই তার মনে। তবে পূর্ণতার মানিয়ে নিতে বেশ কষ্ট হয়ে যাবে। বিয়ে শেষ হতেই মমতা বেগম দাঁড়িয়ে যায় এবং সবাইকে চলে যেতে বলে তিনিও হনিয়ে বেরিয়ে যায়। তার পেছনে যায় রেশমা এবং রিমা। পূর্ণতা অবাক হয়, মানুষগুলো কিচ্ছু খাবে না। তার মা এবং বাবা কত কষ্ট করে রান্না করেছে তারা খাবে বলে। গরিব বলে তারা অপমান করছে, ঘৃণা করে, কিছু খাচ্ছে না। শিউলি পূর্ণতার হাত ধরে। চলো মা। পূর্ণতা ওঠে না, মাথা নিচু করে বলে, আপনারা না খেয়ে চলে গেলে আমি যাব না আপনাদের সাথে। দরজার পাশেই ছিল অভি। পূর্ণতার কথা শুনতে পায় সে, সাথে সাথে ধুমকার ছেড়ে বলে ওঠে, না খেয়ে কেউ এক পা নড়লে পা ভেঙে দেব আমি। সাথে সাথেই থেমে যায় সবাই। থামে মমতা বেগম। ইফাদ এক পাশে বসে রাগে ফুঁসছে। পূর্ণা কেঁপে ওঠে। অভি নিজের বক্তব্য শেষ করে রুমে ঢুকে পড়ে। শিউলিকে বলে, আপনি খাইয়ে নিয়ে আসুন সবাইকে, আমি এই মেয়েকে নিয়ে যাচ্ছি। বলেই পূর্ণতার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ভারী শাহরি গহনা পরে লোকটার পায়ের সাথে পা মেলাতে বেশ কষ্ট হচ্ছে পূর্ণতার। হোঁচট খেতে খেতে নিজেকে সামনে নিয়েছে কয়েকবার। একবার পেছন ফিরেও তাকিয়েছিল, দেখতে পেয়েছে ভাই বোন দুটোকে, কিন্তু মা বাবাকে শেষবার দেখতে পায়নি। কিছু মানুষের সাথে রক্ত সম্পর্ক না থাকলেও বা অনেক দিনে চেনা জানা না থাকলেও তারা হুট করেই আপন হয়ে যায়। ঠিক তেমনই মিষ্টি কয়েক মিনিটের পূর্ণতার আপন হয়ে উঠেছে। লাফিয়ে লাফিয়ে কথা বলছে, হেসে গড়িয়ে পড়ছে। এতক্ষণ পূর্ণতার মনে একটু ভয়ে বা সংশয় কাজ করলেও এখন মনটা ফুরফুরে তার। নিজের সমবয়সী কাউকে পেয়েছে বলেই বোধহয় মিষ্টির বাকি ভাইয়েরা বাসর সাজাচ্ছে। বাগান থেকে তুলে এনেছে টকটকে লাল গোলাপ এবং হলুদ গাঁদা ফুল। বিশাল রাজকীয় রুমখানায় ফুলের ছড়াছড়ি। মিষ্টি পূর্ণতাকে নিয়ে বসিয়েছে ড্রেসিং টেবিলের সামনে বিশাল বড় এক আয়না। আয়নার চারপাশে সুন্দর নকশা আঁকা। প্রথমবার দেখলো পূর্ণতা এত সুন্দর আয়না। আয়নায় নিজেকে দেখে একটু লজ্জাও পেল বোধহয় পূর্ণতা। নিজেকে কখনো এভাবে দেখা হয়নি। আয়নার সামনেও রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট বোতল। পূর্ণতা ধারণাও করে উঠতে পারে না এসব কিসের বোতল, তবে সুঘ্রাণ আসছে খুব ভালো। মিষ্টি একটা ডিব্বা তুলে নেয়। ডিব্বার মুখটা খুলে নিজের শরীরে ফুসফুস করে মাখিয়ে পূর্ণতাকেও মাখিয়ে দেয়। কি সুন্দর ঘ্রাণ নাকে লাগছে পূর্ণতার। চোখ বন্ধ করে ঘ্রাণ শুকে নেয়। আমার দাভাইয়ের পারফিউম, মুম্বাই থেকে এনেছে। আমি রোজ চুরি করে মেখে স্কুলে যাই। বলেই কিটকিটিয়ে হেসে ওঠে মিষ্টি। পূর্ণতাও একটু হাসে। ইমন ভ্রুকুচকে এসে দাঁড়ায় মিষ্টির পাশে। আমাকে একটুখানি দে না, একটুখানি মাখবো। হাতের আঙুল দিয়ে দেখিয়ে বলে ইমন। মিষ্টি মুখ বাঁকায়। বড়লোকি পারফিউম ছোট লোকদের গায়ে শুট করে না, ফোসকা পড়বে। ইমন মিষ্টির মাথায় চাটি মেরেই নিজেই তুলে নেয় একটা পারফিউম এবং চলে যায় খাটের পাশে। তিন ভাই ইচ্ছে মতো পারফিউম মেখে নেয়। পূর্ণতা বুঝতে পারে এই বাড়ির রাগী ছেলেটাই হচ্ছে অভিরাজ। তাকে সবাই ভালোবাসে, কিন্তু তারা আশেপাশে ঘেঁষতে পারে না, তার সাথে মিশতে পারে না। ইপ্তি ক্ষণে ক্ষণে তাকাচ্ছে পূর্ণতার পানে। পূর্ণতা এবং মিষ্টির হাসিতে পুরো রুমটাতে ঝংকার তুলছে। সেই হাসি গভীর দাগ কাটছে ইপ্তির মনে। মনোযোগ দিয়ে সে দেখছে সে এবং নিজে মনে আওড়াচ্ছে কিছু কথা। পূর্ণতার হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কেননা জমিদার গিন্নি এসে দাঁড়ায় কক্ষের সামনে। চোখ মুখ তার ভয়ঙ্কর। কি হচ্ছে এসব? থেমে যায় পূর্ণতার হাসি। মিষ্টিও থমকে দাঁড়ায়। তিন ভাইয়ের হাত থেমে যায়। ইমন খাটের উল্টো পাশে লুকিয়ে পড়ে। জমিদার গিন্নির পাশে ছিল রেশমা। তার চোখে মুখেও রাগের আভাস। রেশমা বড় বড় পা ফেলে এগিয়ে যায় পূর্ণতার কাছে। লাজ লজ্জা নাই তোমার? কি করে হাসতে লজ্জা করে না? নির্লজ্জ মেয়ে, জমিদার বাড়ির বউ হতে পেরে খুশি ধরে রাখতে পারছো না। এবার বাপ মা নিয়ে জমিদার বাড়িতে গেড়ে বসে ভালো মন্দ খেতে পারবে। বেয়াদব বেহাইয়া মেয়ে। অপমানে চোখে পানি চলে আসে পূর্ণতার। জমিদার গিন্নি এগিয়ে এসে অকপটে থাপ্পড় বসিয়ে দেয় পূর্ণতার ডান গালে। স্তব্ধ হয়ে যায় সকলে। মিষ্টি জাপটে ধরে পূর্ণতাকে। তোর সাহস কি করে হলো? তোর
বাড়ির এই সস্তা খাবার আমাকে খাওয়ানো? যে কয় লোকমা খাবার আমি মুখে তুলেছি সেই কয় আঘাত তোর পিঠে পড়বে। জাফর, আমার চাবুক নিয়ে আয়। জমিদার গিন্নির দেখাশোনার দায়িত্বে যিনি রয়েছেন, জাফর দরজার সামনে দাঁড়িয়েছিল। হুকুম পেতেই দৌড়ে যায়। মিষ্টি চুপ থাকতে পারে না। দাদিমা, পূর্ণকে মারবে না তুমি? জমিদার গিন্নি মিষ্টিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছিটকে গিয়ে মিষ্টি ফ্লোরে পড়ে যায়। রেশমা খুশি হয়। মিষ্টি মরলেও সে খুশি। পূর্ণতা মাথা নিচু করে কান্না করছে। থাপ্পড়টা বেশ জোরেই লেগেছে। ব্যথায় গালটা অবশ্য হয়ে আসছে। গরম হয়ে গিয়েছে বোধহয় গালটা। ইপ্তি এগিয়ে আসে, দাঁড়ায় পূর্ণতার পাশে। চোখ রাখে মমতা বেগমের চোখে। তোমার সমস্যাটা আমাকে বলো। মমতা চোখ নামিয়ে নেয়। ইপ্তি চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস তার নেই। দাঁতে দাঁত চেপে বলে, মাছ বাইয়ে বাগে ভোগ করবি নাকি এই ছোট লোকটাকে? এক রাত করে এক একজন। ঘৃণায় গা রিন রিন করে ওঠে পূর্ণতার। ইপ্তি হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইমন আর ঈশান মাথা নিচু করে ফেলে। মমতা থামে না, আবারও সুর তুলে বলে, কুচি মেয়ের দেখে চোখ আটকালো কেন সবার? নাকি রে এতে? বাকিটা শেষ করার আগেই জাফর চাবুক নিয়ে হাজির। মমতা চাবুক হাতে তুলে নেয়। আর তখনই অভি এসে দাঁড়ায় দরজায়। মিষ্টি অভিকে দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দা ভাই, পূর্ণকে মারবে? অভি মিষ্টির মাথায় হাত বুলিয়ে তাকায় মমতা বেগমের দিকে। মমতা বেগম চুপসে যায়। হাতের চাবুক আড়াল করার প্রয়াস চালায়। অভিকে দেখে পূর্ণতা একটু সাহস পায়। সে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে ওঠে, আমি ইচ্ছে করে জমিদার বাড়ির বউ হইনি, আমাকে জোর করে বউ বানানো হয়েছে। জমিদার বাড়ির চেয়ে আমাদের কুঁড়ে ঘরের সুখ বেশি। জমিদার বাড়ির কর্তার মুখের ভাষার ঠিক নেই, কথারও ঠিক নেই। ছি! মমতা বেগম চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ঠাঁটিয়ে আরও একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু অভির জন্য পারছে না। অভি গম্ভীর দৃষ্টিতে এক নজর দেখে নেয় পূর্ণতাকে। জমিদার সাহেব এসে দাঁড়িয়েছে দরজায়। অভি বলে ওঠে, দাদাজান, আপনার বউকে আপনারা 5 ভাই মিলে ভোগ করেছেন। এক এক রাত এক এক ভাই। আপনার 3টা ছেলে এবং দুটোর একে আপনাকে নাকি 5 ভাই মিলে 5টা বাচ্চা দিয়েছে? লজ্জায় মাথা নিচু করে ফেলে মমতা। সাহেব শুকনো ঢোক গিলে অভির দিকে তাকায়। বাকিরা মাথা নিচু করে ফেলেছে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও ঠিক তেমনই। দাদিজানকে সামলান, এটাই তার লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম এমন কিছু তার মুখ থেকে বের হলে বা আমি শুনলে তার 4 দেবরের সাথে বেঁধে পাড়ার জমিদার বাড়ির মূল ফটকে বসিয়ে রাখবো। মাইন্ডেড। সাহেব চলে যায়। রেশমাও কেটে পড়ে। মমতা এক পলক তাকায় পূর্ণতার দিকে, তারপর বড় বড় পা ফেলে চলে যায়। দরজার আড়ালে ছিল ইফাত। সে বাঁকা হাসে। তোর বউকে যদি আমি না ছুঁয়ে দিই তো আমার নাম ইফাত নয়। একে একে সকলের রুম হতে বেরিয়ে যায়। অভি শব্দ করে দরজা বন্ধ করে দেয়। পূর্ণতা কেঁপে ওঠে। বিরক্ত হয় অভি। তেড়ে আসে পূর্ণতার দিকে, আঙুল তুলে বলে ওঠে, কাপাকাপি করবে আমার সামনে একদম। পূর্ণতা এক লাফে চেয়ারের ওপরে উঠে পড়ে। কোমরের হাত দিয়ে দাঁড়িয়ে বলে, আমি তো কাঁপিনি। নিশ্চয়ই আপনার চোখ কেঁপেছে, তাই মনে হয়েছে আমি কাঁপছি। আগে চোখ ঠিক করুন। 30 বছরের বুড়ো বর। অভি ব্রুক কুচকে ফেলে। মেয়েটা কি বলল? বরাবরই পূর্ণতা মায়ের মুখে শুনে এসেছে স্বামীর বাঁ পাঁজরের হাড় দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে। স্বামীকে কখনো অসম্মান করতে নেই, স্বামীর কথার অবাধ্য হতে নেই। বাবার পরে স্বামীর মেয়েদের শেষ আশ্রয়। কয়েক প্রহর হয়েছে অভি নামক মানুষটির সাথে আবদ্ধ হয়েছে পূর্ণতা। মানুষটিকে দেখে এবং কলমা পড়ে 3 কবুল বলে মানুষটির বাঁ পাঁজরের হাড়ের অংশ হয়ে উঠেছে। কবুল শব্দটার মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে। এই একটা শব্দ পূর্ণতার মনে অভি নামটাকে গভীরভাবে সেটে দিয়েছে। মানুষটিকে ভরসা করতে শুরু করেছে পূর্ণতা। পরিধি ও পোশাক পাল্টে অভি বাড়িতে পরার সাধারণ পোশাক পরিধান করেছে। কাঁধবদি ঝাঁকড়া চুলগুলো মুছে চলেছে তোয়ালে দ্বারা। পূর্ণতা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে মানুষটিকে। ধবধবে ফর্সা নয় লোকটার গায়ের রং, খানিকটা শ্যামলা বর্ণের। কুচকুচে কালো দাড়িতে ভারী সুন্দর নকশা আঁকা, উঁচু নাকটা, ছোট ছোট বিলাই চোখ জোড়া, যা বাচকের পাশে রয়েছে কুচকুচে কালো একখানা তিল। জোড়া ভ্রু, ওষ্ঠদয় হালকা কালচে বর্ণের। পূর্ণতা বুঝতে পারে সিগারেট পোড়া ওষ্ঠদয়। হঠাৎ অভি নজর পড়ে পূর্ণতার দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রুজোড়া কুচকে ফেলে। গম্ভীর গলায় বলে ওঠে অভি, শাড়ি পাল্টে এসো।
চমকায় পূর্ণতা, চোখের পলক ফেলে মাথা নুইয়ে ফেলে। অভি বড় বড় পা ফেলে কাবাডের দিকে এগোয়, বের করে আনে একখানা কাপড়, হালকা গোলাপি রঙের বোধহয়। পূর্ণতা ঠিক আঁচ করে উঠতে পারেনি। পূর্ণতার সামনে শাড়িখানা এগিয়ে দেয় অভি। এটা পরে এসো। পূর্ণতা শাড়িখানা এক হাতে নেয়, তাকায় না অভির মুখ পানে, চোখে চোখ রাখে প্রশ্ন ছড়ে। এটা পেলেন কোথায়? আপনি কি আগে একবার বিয়ে করেছিলেন? প্রশ্নটা বোধহয় আশা করেনি অভি, তাই তার মুখখানা অদ্ভুত এক রাগের প্রতিচ্ছবি ফুটে ওঠে। পূর্ণতা পাত্তা দেয় না, শাড়িখানা ধরে এবং আবারও বলে ওঠে, বিয়ে করলে আমাকে বলিয়েন না দয়া করে। আমি না খুব হিংসুটে। আপনার বিয়ের কথা সহ্য হবে না। আমার থেকে লুকিয়ে রাখিয়েন কেমন? এমনও ভাবতে পারেন পুচকু মেয়েটার থেকে লুকানোর কি আছে? এই পুচকু মেয়েটা আপনার বড় স্বামীর বাঁ পাঁচুরের হাড় দিয়ে স্ত্রীর তৈরি। তাই আপনার উচিত পুচকু বলে অবহেলা না করে একটু সম্মান করা। বলতে বলতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। অদ্ভুত সুন্দর সেই হাসি। অভিবোধয় মুগ্ধ হলো। পাতলা সুতির শাড়িখানা ভালোভাবেই পরতে পেরেছে পূর্ণতা। শাড়ি পরার অভ্যাস না থাকলেও মাকে কয়েকবার পরতে দেখেছে, সেইভাবে চেষ্টা করে সফল হয়েছে। পূর্ণতার ধারণা ছিল অভিবোধয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু পূর্ণতা ভুল প্রমাণিত হয়। কেননা অভি ফুল সাজানো খাটের এক কোনায় বসেছিল, ঝাঁকড়া চুলগুলো মুঠো করে ধরে। কি যে সুন্দর লাগছে শ্যামলা বর্ণের পুরুষটিকে। দুহাতের পেশি ফুলে উঠেছে, ছোট হাতের টি শার্ট হওয়াতে পেশি বহু স্পষ্ট দেখতে পাচ্ছি পূর্ণতা। আপনি ঘুমাবেন না? প্রশ্ন করে পূর্ণতা। ভারী শাড়ি গহনা রেখে দেয় ড্রেসিং টেবিলের ওপরে। আমার পাশে এসে বসো, বলে অভি। পূর্ণতা দেরি করে না, অভির পাশে গিয়ে বসে। আমার থেকে তোমার কিছু চাওয়ার আছে? পূর্ণতা গালে হাত দিয়ে একটু ভাবে। যা চাইবো দেবেন? হুম। তাহলে আমাকে পড়তে দিবেন? আমি অনেক পড়তে চাই, শিক্ষিত হতে চাই। অভি একটু চিন্তায় পড়ে যায়। কয়েক মিনিট চুপচাপ কিছু চিন্তা করে বলে, ঠিক আছে। আর কিছু? পূর্ণতা মাথা নিচু করে রেঞ্জে নিয়ে বলে, আপনাদের বাড়িতে সকল পুরুষই তো 2-3টে করে বিয়ে করে। আমি না মরা পর্যন্ত আপনি দ্বিতীয় বিয়ে করবেন না। আমাকে কথা দিবেন? পূর্ণতা চোখ দুটো চিকচিক করছে, দৃষ্টি তার অভির মুখ পানে। হাত বাড়িয়ে আছে অভির দিকে, চাইছে অভি হাত ছুঁয়ে কথা দিক। অভি কথা বলে না, চুপচাপ তাকিয়ে থাকে পূর্ণতার দিকে। দিবেন না কথা? নড়ে চড়ে বসে অভি, নিজের পুরুষালী শক্ত হাতখানা পূর্ণতার নরম তুলতুলে হাতের উপর রাখে। ভেজা নয়নে খুশির ঝিলিক ফুটে ওঠে পূর্ণতার দু চোখে। হাত ছুঁয়ে কথা দেওয়ার মানে হচ্ছে জীবন বাজি রাখা। আপনি যদি কখনো দ্বিতীয় বিয়ে করেন তাহলে সেই দিনই আমার মরণ হবে। অভি পূর্ণতার হাতখানা শক্ত করে ধরে। 15 বছর বয়স তোমার, কয়েক প্রহরের পরিচয়, স্বামী সংসার নিয়ে ধারণা নেই, এখনই চোখে পানি। কথা বলে না পূর্ণতা। মনে পড়ে অভির মা শিউলি বেগমের কথা। তিনি মূলত শিখিয়েছে পূর্ণতাকে। শিউলি অভির সৎমা। মনোয়ার খানের তৃতীয় বউ হচ্ছে শিউলি। প্রথম বউয়ের সন্তান অভি, দ্বিতীয় বউয়ের সন্তান মিষ্টি। শিউলিকে বিয়ে করেছিল 2 সন্তানেরকে মানুষ করার জন্য। বিয়ের আগেই শর্ত দেওয়া হয়েছিল সে কখনো মা হতে পারবে না। নারীর পূর্ণতা হচ্ছে সন্তান। শিউলি সারা জীবন অপূর্ণই রয়ে গেল। তবে তিনি মিষ্টি এবং অভিকে ভীষণ ভালোবাসে। অভি তাকে কখনো মা বলে ডাকেনি, তবে মিষ্টি তাকে ভীষণ ভালোবাসে। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলতে বলতেই দাঁড়িয়ে যায় অভি, জুতা জোড়া পায়ে চাপিয়ে মাফলার বেঁধে নেয় গলায়। আপনি ঘুমাবেন না? কোথায় যাবেন? অভি দাঁড়িয়ে যায়। আমার সাথে ঘুমানোর বয়স হয়নি তোমার, আগে বড় হও, তারপর একসাথে থাকবো। বলেই ধপধপ পা ফেলে দরজা অবধি গিয়ে থেমে যায়। পিছনে ফিরে তাকায়। পূর্ণতা তার দিকে তাকিয়েছিল। পুরুষ মারের সাথে হালাল বড় নিস্তব্ধ নীরব রাতে একসাথে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা দায়। শরীর ভালো নাই তোমার, কাভারে তোমার প্রয়োজনীয় জিনিস আছে, সেটা নিয়ে ওয়াশরুম ঘুরে আসো। বলেই দরজা বন্ধ করে দেয় এবং ওপাশ থেকে তালা বন্ধ করে। বিচক্ষণ চোখে চারপাশে তাকাতেই দেখতে পায় ইফাদের পা পর্দার আড়ালে লুকিয়ে আছে। এই সময় অভি থাকবে না এটা জানা ইফাদের, তাই বুঝি সুযোগ নিতে এসেছে। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে অভি। তোর হাত পায়ের সাথে গোপন অঙ্গ কেটে দিলে কেমন হয় বলতো? মাথা না থাকলে তো ব্যথা করবে না। অভির ঠান্ডা গলার হুমকিতে গলা শুকিয়ে যায় ইফাদের। এভাবে ধরা পড়ে যাবে ভাবতে পারেনি।
কাক ডাকা ভোরে ঘুম থেকে ওঠার স্বভাব পূর্ণতার। আজকেও তার ব্যতিক্রম হয়নি। নরম তুলতুলে বিছানায় ঘুমানোর ফলে ঘুমটা বেশ ভালোই হয়েছে পূর্ণতার। মাঘ মাসের মাঝামাঝি, শীত পড়েছে বেশ। কম্বলের ভেতর থেকে বের হতে ইচ্ছে করছে না পূর্ণতার, তবুও উঠতে হবে। শ্বশুর বাড়িতে এসেছে সে, এত বেলা অবধি ঘুমানো যাবে না। গায়ের কম্বল সরিয়ে বিছানা হতে নেমে পড়ে। সাদা বিছানায় চাদরে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। ভয়ে মুখখানা শুকিয়ে যায় পূর্ণতার। রক্ত লেগে গেল, বরাবরই পূর্ণতার অসাবধানতাই থাকে। নিজের বিছানাও মাঝে মধ্যে মাখিয়ে ফেলে। এই বাড়িতে তো কেউ নেই যাকে বলবে বা সাহায্য করবে। এখন কি করবে বুঝে উঠতে পারছে না পূর্ণ। গোলাপি শাড়িখানাও মাখিয়ে গিয়েছে। রাগে দুঃখে চোখ দুটো টলমল করে ওঠে। কেউ দেখে ফেললে এই মুখ কি করে দেখাবে? পূর্ণতা এসব ভাবনার মাঝেই দরজায় খটখট আওয়াজ হয়। কেউ দরজা খুলছে। ভয় আরও বেড়ে যায় পূর্ণতার। টলমল করা চোখের পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়তে থাকে। অভি দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। চোখ পড়ে তার পূর্ণতার উপর। চোখের পানি দেখে আন্দাজ করে ফেলে। অস্বস্তি দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, কাবার্ড দেখতে বলেছিলাম, দেখো নে। পূর্ণতা মাথা নিচু করে ফেলে। সে তো বুঝতেই পারেনি অভির কথা। অভি বিড়বিড় করে বকে পূর্ণতাকে, অতঃপর নরম গলায় বলে, শাড়ি পাল্টে বাহিরে যাও, আমি দেখছি। পূর্ণতা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কান্না থেমেছে তার। কি হলো, যাও। নড়ে চড়ে দাঁড়ায় পূর্ণতা। বিচক্ষণ দৃষ্টিতে অভিকে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়ে পূর্ণতা, সারা রাত কোথায় ছিলেন? আপনাকে বিধ্বস্ত কেন দেখাচ্ছে? ঘাবড়ায় বোধহয় অভি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চিন্তা করে কিছু, অতঃপর জবাব দেয়, তুমি শাড়ি পাল্টে বাহিরে যাও, কোনো কথা বলবে না। দমে যায় পূর্ণতা। নজর ফিরিয়ে আবারও কাবারের কাছে গিয়ে দাঁড়ায়। বের করে আনে আরও একখানা শাড়ি। অভি কম্বল ভাঁজ করে বিছানার চাদর তুলে শুয়ে পড়ে। ঘুম প্রয়োজন তার। জমিদাররা প্রভাবশালী, এটা পূর্ণতা জানে। তাই বলে এতটা ধারণা ছিল না। জমিদার গিন্নি বসার ঘরে নরম আসন পেতে বসে আছে। তাকে পান বানিয়ে দিচ্ছে একটা মেয়ে। বয়স পূর্ণতার থেকে 2-1 বছরের বড় হবে হয়তো। মমতা পূর্ণতাকে একদমই পছন্দ করছে না, এটা জানে পূর্ণতা। তাই মমতার দিকে না গিয়ে রান্নাঘরের দিকে যায়। সেখানে ইলাহি কাণ্ড, 5-6 জন মেয়ে রান্না করছে। তাদের কাজগুলো বিচক্ষণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শিউলি বেগম। রেশমা বেগম খাচ্ছেন চুপি চুপি। শাশুড়ি রেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, সেই ভয়ে চুপি চুপি খাওয়া। পূর্ণতার চোখ দুটো বড় বড় হয়ে যায়। মাছ, মাংস, লুচি, পায়েস, ভাত, বিভিন্ন ধরনের ভাজি। এত খাবার পূর্ণতা জীবনেও চোখেও দেখেনি। এরা একবেলায় এত খাবার খায়। শিউলি চায়ের কাপে চা ঢেলে ব্যস্ত গলায় বলে, কমলা, তোর জমিদার বাবুকে চা দিয়ে আয়। কমলা তরকারি কাটছিল। শিউলির কথাতে যেন চমকালো এবং ভয় পেল। পূর্ণতা যখন ভয় পায় তখনও তার মুখটা এমন হয়ে যায়। কিন্তু ভয়টা কেন পেল? কমলা, জলদি, তোর জমিদার বাবু তোকে নিয়ে যেতে বলেছে, কোনো অজুহাত নয়। কমলা দীর্ঘশ্বাস ফেলে আঁচলে হাত মুছে নেয়। মাথার ঘোমটা ফেলে চায়ের কাপ হাতে নেয় এবং গুটি গুটি পায়ে চলে যায়। কমলা যেতেই শিউলি বলে ওঠে, বিস্কুট নিল না মেয়েটা, কি যে করে না। পূর্ণতা চঞ্চল গলায় বলে, শাশুড়ি, আমি দিয়ে আসি বিস্কুট। এতক্ষণে শিউলির নজর পড়ে পূর্ণতার দিকে। মুখটা শুকিয়ে যায়। সে আমতা আমতা করে বলে, না না, যেতে হবে না। পূর্ণতা নাচবে কান্দা। সে বিস্কুটের বয়াম হাতে তুলে নেয়। যাই না শাশুড়ি, একটুখানি দিয়েই চলে আসবো। শিউলির চোখ মুখে অন্ধকার নেমে আসে। জোর দিয়ে নাও করতে পারছে না। যাচ্ছি শাশুড়ি। হ্যাঁ, ঠিক আছে, যাও। পূর্ণতা বিস্কুটের ডিব্বা নিয়ে ছোটে কমলার পেছনে। রেশমা মুখ বাঁকিয়ে বলে, আদিত্যিতা। জমিদারের কক্ষের সামনে থেমে যায় পূর্ণতা। ইচ্ছে করে থামেনি। তার সামনে পড়েছে ইফাত। পা থেকে মাথা পর্যন্ত দেখে পূর্ণতাকে বাজে দৃষ্টিতে। এক রাতেই বড় হয়ে গিয়েছে দেখছি, ভাই আমার দারুণ কে। বাকিটা শেষ করার আগেই পূর্ণতা বলে ওঠে, বেয়াদব, সামনে থেকে সরুন। দাঁতে দাঁত চেপে ইফাত বলে, শালি, একবার হাতের নাগালা ভাই, তোর কত তেজ তার দেখে নেব। আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে। পূর্ণতা পাশ কাটিয়ে চলে যায়। ইফাত হাত মুষ্টিবদ্ধ করে পূর্ণতার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওকে তো আমি দেখেই ছাড়বো। অনুমতি ব্যতীত দরজা ঠেলে ভেতরে উকি দেয় পূর্ণতা। আবারও চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে ওঠে, যেটা দেখে পূর্ণতার হাতের বিস্কুটের বয়াম পড়ে যায়। হাত পা থরথর করে কাঁপতে থাকে। কমলা চোখ ভর্তি পানি নিয়ে তাকায় পূর্ণতার দিকে। শাড়ির আঁচল ঠিক করে কাঁচুমাচু হয়ে বসে। সাহেব থমথমে মুখেও নিজেকে গুটিয়ে নেয়। কমলা আপা আপনার নাতনির বয়সী দাদা ভাই, তাকে সুরক্ষা করার আপনার দায়িত্ব। আর আপনি কি না?
থেমে যায় পূর্ণতা। এই জন্যই কমলা আপা এই ঘরে আসতে ভয় পাচ্ছিল। সাহেব বলে। তুমি এখানে কেন এসেছো? পূর্ণতা তার কথার জবাব না দিয়ে বলে, আপনি ঠিক করছেন না, আমি এই সবাইকে এক্ষুনি বলে দেব। বলেই পূর্ণতা কমলার হাত ধরে টেনে বেরিয়ে যায়। সাহেব পূর্ণতা যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই মেয়েটাকে আমি খুন করে ফেলবো।